আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী যে একটা দুনিয়া জাগানো বা সারা জাগানো পৃথিবীব্যাপী যে একটা গুরুত্বপূর্ণ উপন্যাস যে মা মা কথাটা অতি সাধারণ এবং অতি এক অর্থে খুবই তুচ্ছ। কারণ প্রতিনিয়ত আমাদের অভ্যস্ততায় আমাদের মায়েরা এমনভাবে মিশে আছেন যে আমরা আসলে এটাকে কত গুরুত্ব দিয়ে দেখি না বা দেখার চেষ্টাও করি না। তো মা যে কত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে একজন মানব জীবনে, একজন শিশু তার জন্মের শুরু থেকে একবার পর্যন্ত বেলা পর্যন্ত মা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা অনেকেই মানে আমরা অত ভালো উপলব্ধি হয়তো বা করি না, নানা কারণে করি না। কিন্তু কিছু কিছু মা আছে যারা শুধু সন্তান লালন পালনটাকেই হচ্ছে একমাত্র কাম্য হিসাবে গ্রহণ করে না, যে সন্তান জন্ম দিয়েছি তাকে লালন পালন করব, তার থেকে ভবিষ্যতে কিভাবে আমি চলবো সে অর্থের নিশ্চয়তা প্রদানের যে জায়গা, সেই বিবেচনা থেকে অনেক মায়েরা হয়তো বা সন্তান লালন পালন করেন, অনেক পিতারাও করেন। কিন্তু আমরা জানি যে কিছু কিছু মা সেই চিন্তাটা করেন না, সন্তানকে জন্ম দিয়েছেন যে অন্যের জন্য। যেমন এই প্রশ্নটা প্রথম করেছিলেন কহলিল জিবরান। কহলিল জিবরান বলেছেন, তোমাদের সন্তানটা তো তোমাদের নয়। বলছে কাদের? বলছে এটা হচ্ছে ভবিষ্যতের। ভবিষ্যৎ ঠিক করবে তোমার সন্তানরা আসলে কি করবে, তারা কোথায় যাবে, কোন পথে যাবে, কার জন্য যাবে। কাজে এই সন্তান নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, এটা কহলিল জিবরান বলছে। কিন্তু কিছু মা, যেটা আমি বলছিলাম যে খুবই ব্যতিক্রম ধর্মী একটা দৃষ্টান্ত তৈরি করে সমাজের মধ্যে, যে দেশের কথা ভাবে না, যেভাবে সমাজের কথা, যেভাবে দশের কথা, যে মা ভাবে গোটা দুনিয়াকে পাল্টানোর কথা। আমার সন্তান, সে সন্তানকে আমি মাতৃগর্ভে ধারণ করেছি, লালন করেছি, বড় করেছি শুধু কি এই জন্যেই যে সে আমাকে আমার ভবিষ্যৎটা দেখবে, সে আমার অর্থের উৎস হয়ে দাঁড়াবে? বলছে না, কিছু মা সেই ভাব করে দেখছেন না। তেমনি একজন মা হচ্ছেন এই যে ম্যাক্সিম গুরকির মা, অর্থাৎ চরিত্রটাই হচ্ছে মায়ের। আর প্রেক্ষাপটটা কোথায়? উপন্যাসের যে বলে যে কোনো লেখক যখন লিখেন তখন তার সময়কাল তার চিত্তে গোচরে অথবা অগোচরে সেটা থাকে, তার তার চিন্তার মধ্যে এটা কাজ করে, তার সময়কালটা। একইভাবে আমরা ম্যাক্সিম গুরকির এই লেখার ক্ষেত্রে আমরা দেখলাম তার সময়কালটা সেখানে ফুটে ওঠে। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ হয়, ওই সময়ে রাজনীতি, অর্থনীতি, যে বা যে সমাজ ব্যবস্থার যে একটা চিত্র, সেখানকার শাসন কাঠামোর যে জবরদস্তিমূলক ব্যবস্থা, সেটা স্পষ্ট হয়ে ওঠে উপন্যাসের মধ্যে। কেউ কেউ তো মনে করেন এটা একটা 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 মানে রাজনৈতিক এজেন্ডা ছিল এই উপন্যাসে। কিন্তু আমরা যদি প্রেক্ষাপটটা দেখি, আর যে গল্প নির্মাণের শৈলী এবং তার যে বাস্তবতা, সেটাকে যদি আমরা নিরীক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে আসলে সত্যি এই উপন্যাসে একটা রাজনৈতিক এজেন্ডা আছে। অর্থাৎ কোনো সাহিত্যের একটা কাল হচ্ছে সে তার সময়কে অতিক্রম করে যায়। এই জন্য আমরা রবীন্দ্রনাথকে বলি না যে রবীন্দ্রনাথের উপন্যাস বা রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম এটা হচ্ছে কাল উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ যেই কালে যেভাবে আসুক, রবীন্দ্রনাথের সাহিত্যটা প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথের সাহিত্যটা, তার গান, তার কবিতা, এটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। অর্থাৎ কালের সাথে সাথে এগুলো কখনো পুরনো হয় না, আধুনিক হয়। যেমন ধরুন জীবন দাসের যে আমরা পড়ছি বনলতা সেন বা অন্য অন্য কবিতাগুলো, সেটা যে আমরা পড়ছি, আমরা কেন এখনও এত প্রাণবন্ত উচ্ছল হয়ে উঠছি? কারণ সেটা কাল উত্তীর্ণ করেছে। একইভাবে যে কোনো সার্থক উপন্যাসের ক্ষেত্রে বা যে কোনো সাহিত্য শিল্প নির্মাণের ক্ষেত্রে কাল উত্তীর্ণ হতে হয়। যেমন মোনালিসা, আজকে কত বছর আগে আপনারা চিন্তা করেন মোনালিসা এঁকেছিলেন সেই ভিঞ্চি, আজ পর্যন্ত সেটা কেন তো প্রাসঙ্গিক? কারণ সেটা কাল উত্তীর্ণ হয়েছে। এই শিল্প সাধারণ শিল্পর মতোই নয়, এটার মধ্যে একটা বিশিষ্টতা যুক্ত করেছে, শিল্পীর যে আবেগ, অনুভূতি, সংবেদনশীলতা, সেটা গুরুত্ব পেয়েছে। তেমনি আমরা এই উপন্যাসও দেখি যে তার ম্যাক্সিম গুরকির সময়কালটা এখানে খুবই বাস্তব হয়ে ধরা দেয়। ম্যাক্সিম গুরকির সময়কাল কখন? 1905 সাল। রাশিয়ার অবস্থা একটি, রাশিয়ার জাততন্ত্র এত ভয়ঙ্কর হয়ে উঠছে যে জারের সেই নিপীড়নটাকে ধরে রাখার জন্য এবং তার শাসন কাঠামোটাকে বলবৎ করার জন্য বা এটাকে যাতে বাধা বিঘ্নহীন করার জন্য ওখানে কোনো ধরনের শ্রমিক আন্দোলন, ট্রেড ইউনিয়ন সংগঠন, এগুলা করার মতো বাস্তবতা নেই। শ্রমিকরা কারখানা যায়, কাজ করে, আর এসে মানে মদ জুয়ার আড্ডায় বসে যায়। অর্থাৎ মাদকাসক্ত হয় শ্রমিকের জীবন। সে তার মানে হচ্ছে সে হচ্ছে কাজ করবে, গতর খাটাবে মেইলে, আর তারপর সে কী করবে?
সে এসে হচ্ছে নেশার আড্ডার মধ্যে পড়ে যাবে। উপন্যাসে আমরা যে পাবেল যে দেখছি, যিনি উপন্যাসের প্রধান চরিত্র, তার বাবাও কিন্তু একই রকম ছিলেন, খুবই বলিষ্ঠ দেহের মানুষ ছিলেন, অনেক বেশি পরিশ্রম করতে পারতেন, শক্তিশালী ছিলেন, কিন্তু মাদকাসক্ত ছিলেন। পাবেলেরও এই নেশাটা ছিল, মদের নেশাটা ছিল। তাহলে এই এই যে পাবেলের মদের নেশা, সেটা কিভাবে কেটে গেল, কি এমন চমক লেগেছে? আমরা এই প্রেক্ষাপটটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে এটা বুঝতে পারবো। 1905 সালে যখন এই জারতন্ত্রের বিরুদ্ধে শ্রমিক শ্রেণী একটা বড় বিদ্রোহ করে বা শ্রমিকদের নেতৃত্বে একটা লড়াই হয়, এই লড়াইয়ের মধ্য দিয়ে সেখানে এই জাততন্ত্রের যে অসঙ্গতিগুলো ছিল বা যে ভয়াবহ বর্বরতা ছিল, সেটার ভিত্তিটাকে ভেঙে দেয়, যেটাকে বলা হচ্ছে প্রথম রুশ রেভলিউশন। এবং লেলিন, রুশ বিপ্লবের যে নেতা, আপনারা জানেন যে লেলিন, কমরেড লেলিন, ওটাকে বলছেন যে রুশ বিপ্লবের অর্থাৎ 17 সালে যে বিপ্লব হয়েছে তার ড্রেস রিহার্সাল ছিল 1905-এর বিপ্লব। অর্থাৎ 5 সালে যে বিপ্লবটা হয়, নিকোলাইকে যে ক্ষমতাচ্যুত করা হয়, এবং সেখানে শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে বাধ্য করা হয় 3টা জিনিস করার জন্য। কি কি কাজ করবে? সেখানে হচ্ছে ডুমা মানে অর্থাৎ আমাদের পার্লামেন্ট, এই নির্বাচনের ব্যাপারটা আসছে, এবং পার্লামেন্টে বহুদলীয় শাসন, এই বিষয়টা আসছে। তার সাথে যুক্ত হয়ে আসছে যে 1906 সালে এসে এই আন্দোলনের প্রভাবে যেটা হচ্ছে, ওখানে একটা করতে বাধ্য হয়েছে, অর্থাৎ যার শাসক সেখানে এসে সংবিধান করতে বাধ্য হয়েছে। তো এই প্রেক্ষাপটে গোর্কি খুবই নিকট একজন আত্মীয় ছিলেন বা নিকট পরিচিত জন ছিলেন, যিনি এই গল্পের প্রধান চরিত্র পাবেল এবং তার মায়ের চরিত্র ছিলেন। তো এই যে দুজন ব্যক্তি, একজন মা যার নাম ছিল, যে সন্তানের নাম ছিল পিওতর জালোমোভার, আর মায়ের নাম ছিল আন্না লোবনার, এই 2 নামে ছিলেন। অর্থাৎ মা এবং সন্তানের যে বাস্তব ঘটনা, সেই জাততন্ত্রের সময় ঘটেছে, যেটা প্রত্যক্ষ করেছেন গোর্কি, সেটাই উনি হচ্ছেন যখন যুক্তরাষ্ট্র সফরে যান 1906 সালে, সেটাকে উনি হচ্ছেন এই উপন্যাস আকারে লিপিবদ্ধ করেন। সেটা হচ্ছে এই মা। এখন মায়ে কি আছে, মায়ের চমকটা কি বা মায়ের বৈশিষ্ট্যটা কি? মায়ের চিরাচরিত যে বৈশিষ্ট্য, এখান থেকে মা সম্পূর্ণ নিজেকে পাল্টে পেলেন। অর্থাৎ বস্তু জগৎ যে পরিবর্তনশীল, বস্তু যে পাল্টায়, তারই জলজান্ত দৃষ্টান্ত হচ্ছে এই মায়ের মন পাল্টায় বা তার চিন্তা জগৎ পাল্টে যায়। কিভাবে পাল্টে? তার সন্তান, সে তো কারখানায় কাজ করে, বাবা মারা গেছে অল্প বয়সে, সেও মাঝে মাঝে মদ খেত, নেশাগ্রস্ত হতো, মা বিষয়গুলো কষ্ট পেতেন। মা খুবই অশিক্ষিত, তার কোনো পড়াশোনা নেই, কিন্তু তার একটা স্বপ্ন, আমার ছেলেটা ভালো মানুষ হোক, ভালো থাকুক, অন্তত নেশা না করুক। তো একদিন কিন্তু হঠাৎ করে দেখলো পাবেলের মধ্যে একটা বিরাট রকমের পরিবর্তন ঘটে গেল। পাবেল কি চায়? পাবেল তো আর আগের মতো নেশা করে না, আগের মতো বদমেজাজ দেখায় না, আগের মতো খিটখিট করে না, যেটা আমাদের দেশে মধ্যবিত্ত করে, খিটখিট করে না। তার মধ্যে কথার মধ্যে মাধুর্যতা এসেছে, শান্তশিষ্ট এসেছে, ভদ্র হয়েছে। তার চেয়ে জরুরি পাবেল যে কাজটা করে, সে হচ্ছে নিয়মিত পড়াশোনা করে, বাসায় এসে ফ্যাক্টরি থেকে এসে যতটুকু কাজ করার করে এসে পড়াশোনা করে। কি এমন চমক লাগলো যে সন্তানের এরকম একটা বিরাট পরিবর্তন ঘটে গেল? মা এটাই ভাবতে শুরু করলেন। সে একটা টাইমে তখন দেখা গেল কি, যে একদিন পাবেল তার কয়েকজন বন্ধুদেরকে নিয়ে আসছেন, যারা এসে এখানে কি যেন বইপত্র নিয়ে পড়াশোনা করছেন। মা বিষয়টা থেকে পুলকিত হলেন, সন্তান তো পড়ে নাই এতকাল, এখন সে পড়তে আসছে, এটা কোন মায়ের না ভালো লাগে? পুলকিত হলেন এবং সে এই মাও অবজার্ভ করতেছেন কি হচ্ছে। দেখছে এখানে যারা আসে তারা সমাজের চাষাভুষাদের মতো না। তার যে ফ্যাক্টরির পাশে যে বস্তি এলাকা বা যে গরিব শ্রেণীর যে জায়গা, সেই যে আবাসনের মানুষগুলোর মতো নয়। এরা ভিন্ন কথা বলে, জগৎকে পাল্টানোর কথা বলে, শ্রমিকদের অবস্থা পাল্টানোর কথা বলে। সবচেয়ে যে এই কথাটা বেশি বলে সেটা হচ্ছে শিক্ষিত হওয়ার কথা বলে। শিক্ষিত কেন হইতে হবে? উপন্যাসের ভাষায় বলতেছে শিক্ষিত হইতে হবে এই কারণে, যদি নিজে আলোকিত হয় তাহলে সে কি করতে পারবে? অন্যকে আলো জ্বালাইতে পারবে। অর্থাৎ জ্ঞানের আলো যদি নিজের মধ্যে জ্বলে, তাহলে সে অন্যকে আলোকিত করতে পারবে। এই চিন্তা থেকে হচ্ছে তারা এখানে শিক্ষিত হওয়ার চেষ্টা করে। কাদেরকে শিক্ষিত করে? চাষাভুষাদেরকে, গরিব মানুষকে, খেটে খাওয়াদেরকে। বা এরা তো আর চাষা না, ওই অর্থে চাষাদের জন্য তারা কাজ করে, কৃষকদের মধ্যে কাজ করে। আর এই যে সামগ্রিক এই যে পাঠ্যাভ্যাস করার জন্য যারা ভূমিকা রাখে, এটা ছিল তৎকালীন কমিউনিস্ট পার্টি, রাশিয়ান কমিউনিস্ট পার্টি। তারা হচ্ছে এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখে, যেটা আমরা পাবেলের পরবর্তী বক্তব্যের মধ্যে পাই, যদিও এখানে অত স্পষ্ট এই কথাটা নাই। তো কিন্তু ছদ্মভাবে এই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আসলে কমিউনিস্ট পার্টি ওখানে হেল্প করছে পাবেল।
যাই হোক, এই যে একটা পরিবর্তন মানুষের মধ্যে আসে পাবেলদের সংস্পর্শে আসলে, তারা এই আলোটা ছড়িয়ে দিচ্ছে সর্বত্রই। এই আলোর কথা বলতেছে নিজেদের অধিকার নিয়ে, তাদের সচেতনতা নিয়ে মানুষের কাছে যাচ্ছে। এই যে বর্ণনা শৈলী, এই বর্ণনা সার্থক উপন্যাসের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যে ইউনিক গল্প, এই ইউনিক গল্পটা হচ্ছে পুরো মা এর সার্থক। দ্বিতীয় যে জিনিসটা লাগে সেটা স্যাটারনেস লাগে, একটু কৌতুক লাগে। এই গল্পের মধ্যে আমরা, এই উপন্যাসের মধ্যে সেটা আমরা দেখতে পাই। এখানে হাস্য কৌতুক আছে, কৌতুক করে কথা বলার চেষ্টা করেন পাবেল। এর মধ্যে আরেকটা যেটা এরকম অনেকগুলো যে লাগে যে কি বলে একটা সংবেদনশীলতা, সেটা আমরা দেখতে পাই। এবং এটার যে বর্ণনা শৈলী, আমি অনুবাদ পড়েছিলাম, যে যিনি আমার যে অনুবাদটা পড়েছিলাম, এটা পুষ্পময়ী বসু এই অনুবাদটা করেছেন। তো সেটা অনুবাদ পড়েই আমাদের কাছে চোখের সামনে মনে হচ্ছে জীবন্ত সেই রাশিয়ার মানে গ্রামে গঞ্জে কারখানায় আমরা ঘুরে বেড়াচ্ছি। তো নিশ্চয়ই রুশ ভাষাটা আরও বেশি সমৃদ্ধ, আরও বেশি বাস্তব নিশ্চয় মনে হওয়ার কথা। তো এই পাবেল তখন কি করে, এই কারখানা শ্রমিকদেরকে ঐক্য তৈরি করার একটা চেষ্টা করে। এই ইউনিটি কেন লাগবে, নিজেদেরকে আলোকিত করতে, বিকশিত করতে এবং অধিকার সচেতন করতে। এই কাজটা করার জন্য তারা হচ্ছে সেখানে এই তৎপরতাটা চালায়। এখন এই তৎপরতা চালানোর পথটা কি খুবই মসৃণ, নিরবিচ্ছিন্ন, বন্ধুর নিরবিচ্ছিন্ন না, এটা বন্ধুর এবং কণ্টকাকীর্ণ। এই পথের প্রতি পদে পদে বাধা। কারখানায় লিফলেট বিলি করে, এইটা চলতে বাধা। কারা বিলি করে সেটার জন্য বাধা। এরপর যখন দেখা যায় এটা পাবেল করে, তাকে গ্রেপ্তার করা হয়, তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আবার সে ছাড়া পায়। কারণ তখন রুশ দেশে যেটা ছিল যে গ্রেপ্তার করলে সাথে সাথে তার বিরুদ্ধে মামলা হতো না, পুলিশ তাকে অবজারভেশনে রাখতো। যদি তার আচার আচরণ কথাবার্তায় তাকে ভালো মনে হতো, তাহলে তখন হচ্ছে তাকে আবার ছেড়ে দিত কিছুদিন রেখে। আর যদি মনে হতো যে না, এই গুরুতর অপরাধ করছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হয়ে তাকে হচ্ছে আদালতে নিয়ে যেত। তো যাই হোক, সেখানে একটা ছিল যে এই কারাগার থেকে পালানোরও ব্যবস্থা ছিল, পালানোর একটা সুযোগ ছিল। তো পাবেলকেও বহুবার এই ব্যাপারটা অফার করা হয় যে পালানোর জন্য। পরবর্তী স্টেপে আমরা দেখি কিন্তু উনি পালান না, পালিয়ে না গিয়ে উনি হচ্ছেন একটা বিচারের মুখোমুখি যাওয়ার চেষ্টা করেন। যাই হোক, তখন এই প্রথমবার যখন গ্রেপ্তার হয় পাবেল, তখন তাকে হচ্ছে বের করে ছেড়ে দেয় কিছুদিন পরে। ছেড়ে দেওয়ার পরে তারা ঠিক করে ওখানে মেডে পালন করবে, এই শ্রমিকদেরকে নিয়ে মেডে পালন করবে। ইতিমধ্যে ওদের লিফলেট, ওদের বক্তব্য, ওদের কথাবার্তা অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে, অনেক মানুষকে ভিন্ন রকম করে ভাবতে শিখিয়েছে। সবাই আর আগের মতো করে ভাবছে না, আগের মতো করে চিন্তা করছেন না, তাকে এই পরিবর্তনমুখী করে তাকে তুলছে, মানুষকে তুলছে। অ্যাট এ টাইমে মেয়েডে চলে আসছে, মেয়েডের সন্নিকটে মানুষের জমায়েত নিয়ে রাস্তা যাচ্ছে। কিন্তু এখানে তাৎপর্যপূর্ণ পরিবর্তনটা যে ঘটছে সেটা হচ্ছে মায়ের একটা বড় পরিবর্তন ঘটে যাচ্ছে। মা ধীরে ধীরে সে শিক্ষিত হওয়ার চেষ্টা করছে, এবং তিনি এই সন্তান যখন কারাগারে যায়, মা তখন হচ্ছে ওই যে কারখানায় যারা দুপুরের লাঞ্চ ডিস্ট্রিবিউশন করে, ভাত বিক্রি করে, অর্থাৎ বাংলাদেশি ভাষায় ভাত লাঞ্চটা দেয়, তাদের একজনের সাথে কাজ নেয়। খাবারের অজুহাতে, খাবারকে কারখানায় ঢুকানোর অজুহাত দিয়ে সে তখন লিফলেট নিয়ে ঢুকে এটা শ্রমিকদের মধ্যে বিতরণ করে, তাদের লেখালেখি শ্রমিকদের মধ্যে বিতরণ করে। তখন তো আসলে এছাড়া উপায়ও ছিল না, এখনকার মতো ফেসবুক ছিল না যে লাইভে এসে বলে দিবে। এই কাজগুলো করে। তখন হচ্ছে এগুলো নানা সময় তাকে সন্দেহ হয়, তাকে ধরার চেষ্টা করে, কিন্তু তাকে ওইভাবে ধরতে পারে না, সে নানা কৌশলে বেরিয়ে আসে। এখন এই যে মেয়েটে চলে আসছে সন্নিকটে, মা তো বেপরোয়া, আমার ছেলে কি করছে, সে কি আসলে শ্রমিকদের মুক্তির কথা সে আনতে পারবে, এই বিষয়গুলো সে অবজার্ভ করছে। মেয়েদের র্যালিতে সেও আছে, সেখানে হচ্ছে বাধাটা দেয় পুলিশ যখন বাধাটা দেয়, তখন হচ্ছে সেই লাল পতাকা, মেয়েদের পতাকা, এটা পড়ে যায়। মা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি এই পতাকা তুলে ফেলছেন। কেন? কারণ হচ্ছে এই পতাকাটা হচ্ছে আবেগ, এই পতাকাটা হচ্ছে শ্রমিকদের প্রতীক, এটাকে হচ্ছে এভাবে অবহেলায় পড়ে যেতে দেওয়া যায় না। এই ভূমিকাটা মা রাখে, অর্থাৎ পুরো গল্পটা, উপন্যাসটা জুড়ে হচ্ছে আমরা মায়ের দেখে বিপ্লবী ভূমিকাটা শুরু হয়ে যায়। এরপর হচ্ছে পাবেলকে ওখানে গ্রেপ্তার করে নিয়ে যায়, ছাড়ে না আর। মা হচ্ছে আর এখানে থাকতে পারেন না, উনি হচ্ছেন শহরে চলে যান। গিয়ে উনি হচ্ছে এই ছেলের যে আদর্শ, এই চিন্তা, এগুলো হচ্ছে মানুষের কাছে বিতরণ করা শুরু করে। ইতিমধ্যে পাবেলের জনপ্রিয়তা ওই অঞ্চল ছাড়িয়ে যায়, তাকে মানুষ চিনতে শুরু করে। শ্রমিকদের কৃষক অঞ্চলে এরপর মা যায় ছেলেদের লিফলেট নিয়ে, তাদের পেস্টুন নিয়ে, অথবা সে সময় পত্রিকা নিয়ে, মানে অর্থাৎ তাদের বক্তব্যটা পৌঁছে দেয়। এভাবে চলতে চলতে অনেকদিন, প্রায় 6 মাস পার হওয়ার পরে পাবেলের বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে কৃষকদের একটা নির্যাতন আছে, চিত্র আছে, মা সেটা দেখে এবং সে খুবই কষ্ট পায়। আবার সে ফিরে আসে, আবার প্রতিজ্ঞাবদ্ধ, অনেক দুর্গম মানে পথ হেঁটে
সেই কৃষকদের মধ্যে গিয়ে আবার লিফলেট বিতরণ করে। অর্থাৎ একজন অর্গানাইজারের যা যা কাজ সে সব কাজটাই মা করছেন। তিনি আর মা হয়ে থাকছেন না, উনি আসলে সকলের মা হয়ে উঠছেন। সবাই এখন তাকে মাই বলতেছে, দেশের মা হয়ে উঠছেন, দশের মা হয়ে উঠছেন। তো এইভাবে সেই মা কাজটা করছেন। এক পর্যায়ে যে এটা গিয়ে কি দাঁড়ায়, যে মা হচ্ছে যে এক পর্যায়ে গিয়ে তার সন্তান যখন পাবেলকে কাঠগড়ায় দাঁড় করায়, বা যখন সে কৃষকদের মধ্যে যায়, গিয়ে যখন দেখে ওখানকার রিভিন নামে এক কৃষককে খুবই হত্যা করছে বা খুবই মারপিট করছে পুলিশ, তখন তো সে রীতিমতো তাকে মারটার করে গ্রেপ্তার করে নিয়ে গেছে। মা তখন হচ্ছে রাতের বেলায় সে হচ্ছে একটা ওইয়াতে গিয়ে আশ্রয় নেয়। রাতের বেলায় মা হচ্ছে একটা কৃষক বাড়িতে আশ্রয় নেয়। সেখানে উনি তার ছেলের গল্প বলেন বা সেই সময় লড়াইয়ের গল্পটা বলেন। কিভাবে বর্ণনা করেন আমরা এটা একটু শুনতে চাই, কারণ ওনার ম্যাক্সিম গুরকির জানি না রুশ বর্ণনাশৈলী কেমন হয়েছে, আর পুষ্পময়ী যে উনি ভদ্রলোক নিশ্চয়ই ইংরেজি থেকে বাংলা অনুবাদ করছে, তাতেই এত প্রাণবন্ত আমার কাছে মনে হচ্ছে। তো সেই জন্য আমি এটা একটু পড়তে চাই যে কি বলছে সেই মা, তখন কি গল্পটা করছে ওখানে। মা গল্প করছে, এই নিয়ে দুবার জেল খাটা হলো ছেলের, কারণ দেবতার সত্যকে বুঝে মানুষকে বুকে বিছিয়ে দিয়েছে, এই হলো তার অগাধ অপরাধ। কাঁচা বয়স গো, আর কি সুন্দর চালাক চতুর সোনার ছেলে আমার, ওই তো বার করেছে এই কাগজ, ওর মাথারই কাজ। মিখাইলো ইভান ভিচের বয়স তো তার ডাবল, কিন্তু আমার ছেলেই তো বুঝিয়ে শুনিয়ে এই পথে তাকে টেনে আনলো। আর কি মামলা হলে দেবে ঠেলে সাইবেরিয়ায়, কিন্তু সেখান থেকে পালিয়ে এসে আবার কাজে লেগে যাবে। এই যে মা বলতেছে, এরপর বলতে বলতে সে কি বলতেছে, ওর মতো অনেক মানুষ আছে, আরও জন্মাচ্ছে দিন দিন। অর্থাৎ যত দিন বেঁচে থাকবে ততদিন তারা লড়াই করে যাবে সত্য জানার জন্য, সত্যের জন্য, মানুষের মুক্তির জন্য। এরপর কি বলছেন, দুনিয়া জুড়ে প্রতিটি শহর বন্দরে এই সাধারণ কাজ করছে সাচ্চা মানুষেরা, তাদের শক্তির কোনো সীমা পরিসীমা হিসেব কিতেব নেই। যতই দিন যাচ্ছে ততই জোর বাড়ছে শক্তির, বেড়েই চলবে যতদিন না লড়াইয়ে আমরা জিতি। এরপর কি বলছেন, এইটা কিন্তু আমি সংক্ষেপে বলতেছি, অর্থাৎ আমি রিমার্কেবল পয়েন্টগুলো বলছি, কিন্তু মা ওইখানে আরও ডিটেলস বলছেন, আমি সেগুলোতে যাচ্ছি না, যেগুলো উল্লেখযোগ্য সেগুলো বলছি। যারা এতদিন সুখের মুখ দেখেনি, দুঃখ কষ্ট অভাব জুলুমে যারা শেষ হয়ে যাচ্ছে, ধনীর নফরদের শোষণে যারা ধুলোয় মিশে আছে, এসো সবাই এসো। মানুষের দুঃখ গোছাবার জন্য যারা জেলের আধারে তিলে তিলে মরছে, অমানসিক অত্যাচার সইছে, তা এসো তাদের সঙ্গে হাত মেলাও। যাদেরকে নিজেদের দিকে চায়নি তারা, নিজেদের লাভের কোনো কথা না ভেবে দুনিয়ার মানুষের সুখের পথ তারা দেখিয়ে দেবে। কাউকে ঠকায়নি, ঠকাতে চায়নি, খোলাখুলি বলবো এই বড় শক্ত পথ। কাউকে তারা জোর করে টেনে আনেনি, কিন্তু একবার যে এসেছে আর সে পেছনে ফেরেনি, কেননা সে দেখেছে এখানেই সত্য, এই খাঁটি পথ, এছাড়া আর পথ নেই। এই যে এই গল্পগুলো মা ওখানে করছেন। এবং এক পর্যায়ে যখন ছেলেকে আদালতে দাঁড় করায়, ছেলেরা প্রথম কোনো কথা বলতে চায় না, কারণ তারা জানে এখানে একটা প্রহসনের নির্বাচন হবে। মা খুবই উৎকণ্ঠা থাকে। তো সেই সময় এক পর্যায়ে এসে যখন ওদেরকে বলার জন্য বলা হয়, তোমরা বলো কী কারণে, তখন সেখানে পাবেল আদালতে দাঁড়িয়ে একটা বক্তৃতা করে। সেই বক্তৃতা ছিল পুরোটাই হচ্ছে আসলে জাততন্ত্রের বিরুদ্ধে, ব্যক্তি মালিকানা উচ্ছেদের বিরুদ্ধে, এবং সেখানে যে তার ধর্মের নামে ভণ্ডামি, শাসনের নামে শোষণ, মানুষের সম্পদকে জিম্মি করা, আত্মসাৎ করা, এই বিষয়গুলো হচ্ছে ওখানে বারবার আলোচিত হয়। পাবেল সেই বিষয়গুলো বারবার ওখানে আলোচনা করেন, বক্তৃতা করেন, এবং সেখান থেকে তারা এই লড়াইটা চালিয়ে যাওয়ার যে প্রতিজ্ঞা সেটা ব্যক্ত করেন। এর অপরাধে কি হয়, ছেলের হচ্ছে সাইবেরিয়াতে পাঠিয়ে দেয়। অর্থাৎ সাইবেরিয়া এমন জায়গা যে সেখানে হচ্ছে আপনি যদি উত্তপ্ত গরম পানি উপরে ছুঁড়ে মারেন, এটা বরফ হয়ে পড়ে যাবে, প্রায় -68-9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। তো সেই সাইবেরিয়াতে তাকে পাঠানোর জন্য ঠিক করে যে তাকে ওখানে পাঠিয়ে দিবে। তো এই সময় এই যে অ্যাট এ টাইম তখন কি হয়, তখন মা সিদ্ধান্ত নেন, বা তখন তাদের যে টিমের অন্যরা সিদ্ধান্ত নেন যে আমরা একটা কাজ করব, এই পাভেলের যে বক্তৃতা এটা হচ্ছে মানুষের কাছে ছড়িয়ে দিব। এই বক্তৃতাটাকে তারা দ্রুত টাইপ করে বা দ্রুত প্রিন্ট করে ছাপায়,
এর মধ্যে অলরেডি গ্রেপ্তার হওয়া শুরু হয়ে যায়। পাভেলের সংস্পর্শে কারা আছে এদের অনেককেই গ্রেপ্তার করে ফেলে, শুধুমাত্র মাকে তখনও করে না। এখন তাইলে এই ছেলের বক্তব্য মানুষের কাছে পৌঁছায় দিবে কে? বলছে এটা মা দায়িত্ব নিয়েছে, সে পৌঁছা দিবে। কিন্তু ততদিনে হচ্ছে মায়ের পিছেও গোয়েন্দা লেগে যায়। আজকের দিনের গোয়েন্দা, ওরা বলতো পশ্চিমবঙ্গের মানুষ বলে টিকটিকি লেগে যায়। তো টিকটিকি লেগে যায়, তারা হচ্ছে পাহারা দিতে থাকে, অর্থাৎ গোয়েন্দা নজরদারির মধ্যে রাখে। মা তখন একটা সুটকেসে এই পত্রিকাগুলো নিয়ে এটা বিলানোর জন্য বের হয়ে যায়। উনি ট্রেনে উঠবেন এমন সময়ে মানে টিকটিকি একজন ট্রেনের সিকিউরিটি গার্ডকে বলে তাকে গ্রেপ্তার ধরার জন্য। ধরতে যায়, মা পিছিয়ে যায় এবং তাকে চোর বলতে চায়। তখন তার হাতের যে বক্স বা যে ট্রাঙ্ক, সেখানে যে কাগজপত্র ছিল এগুলো হচ্ছে বের হয়ে যায়, এখানে কোনো মালামাল নাই। ততক্ষণে অলরেডি জনতা হচ্ছে ঘিরে ধরে মাকে, পুলিশ ওই একে। এর মধ্যে হচ্ছে পুলিশও চলে আসে, ওই টিকটিকিও চলে আসে। তো এখানে হচ্ছে তারা মাকে এসে আঘাত করে। মানুষ নানাভাবে প্রতিহত করার কথা বলে, কিন্তু ওই অর্থে করে না, মুখে বলে, কিন্তু মানুষ যে তাকে প্রতিহত করা, তাকে রক্ষা করে, সেই কাজটা করে না। তো এক পর্যায়ে হচ্ছে রক্তাক্ত মাকে তারা কারাগারে নিয়ে যায়। তো এই কারাগারে নিয়ে যায়, এর মধ্য দিয়ে আসলে এই উপন্যাসটা ইতি টানেন ম্যাক্সিম গোর্কি। এটা 2 খণ্ডের একটা উপন্যাস। তো আমি এটাকে সংক্ষেপে যতটুকু রিভিউ আলোচনা করার জন্য সেটা পড়ার দরকার মনে পড়েছি। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, কেন এই উপন্যাসটা আপনি পড়বেন? কারণ যুগে যুগে যত নিপীড়িত নিঃশেষিত মানুষ আছেন, তাদের মুক্তির সংগ্রামে লড়াইটা যখনই হবে, তখনই এই মা প্রাসঙ্গিক হয়ে উঠবেন। যখনই মায়েরা তার আঁচলে সন্তানদেরকে বাঁধতে চাইবেন, যে ভবিষ্যতের পানে, যে কহলিল জিব্রানের কথা, ভবিষ্যতের হাতে না ছাড়বেন, ততদিন পর্যন্ত নতুন কিছু নির্মাণ, নতুন কিছু সৃষ্টি হবে না। সেভাবে মায়েদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং সন্তানদেরকে সঁপে দেওয়া। এখন ধরুন আমাদের দেশে তো এখন একটা মধ্যবিত্ত শ্রেণী আছে বলে ওই অর্থে মায়েরা সন্তানদেরকে রাজনীতি, সমাজ, অর্থনীতি এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হতে উৎসাহ দেয় না। কিন্তু আফগানিস্তানের একজন নারী কি মানে ফিলিস্তিনের একজন মা কি সেটা করতে পারেন? ফিলিস্তিনের সন্তানদেরকে কি বাবারা এটা বলতে পারেন? পারেন না। ফলে আপনার এই যে যুগে যুগে সন্তানদেরকে বলি দেওয়ার জন্য যে মায়েরা উৎসর্গ মানে দাঁড়িয়ে যান, এবং সেই মায়েদের জন্যই এই উপন্যাসটা প্রাসঙ্গিক। আর তার চেয়েও জরুরি যে জায়গা, যে এই মা হচ্ছে সাধারণ মায়েদের মতো নয়। সাধারণ মায়েদের থেকে ওই মায়ের যে বৈশিষ্ট্যতা, একটা ব্যতিক্রমতা, সেটাই হচ্ছে এখানে হয়ে যায়। আর ম্যাক্সিম গোর্কি যে কাজটা করতে পারেন, যে একজন অচ্যুত মানুষকে, অশিক্ষিত মানুষকে, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়া একজন মানুষকে টেনে সামনে নিয়ে আসেন, এনে শ্রমিকদের মধ্যে এই দৃষ্টান্তটা তৈরি করার চেষ্টা করেন, বা মধ্যবিত্তদের মধ্যে, যে মানুষ চাইলে পারে, সত্যকে আঁকড়ে ধরতে পারে। এই জন্য আমাদের এই উপন্যাসটা পড়া উচিত, সত্যকে অনুসন্ধান করার জন্য, ধরার জন্য, এবং মুক্তির লক্ষ্যে, মানুষের মুক্তির লক্ষ্যে যে কাজ, সে কাজটাকে করার অনুপ্রেরণা পাওয়ার জন্য আমাদের উপন্যাসটা পড়া উচিত। আপনারা যারা দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের রিভিউ শেষ করছি। ধন্যবাদ।